বিধবা মিতালি দেবী তার মেয়ে রচনার সঙ্গে একটি ভাঙা ঝুপড়ি বাড়িতে বসবাস করত। মিতালি দেবী লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করত এবং এভাবেই তাদের সংসার চলত। একদিন রচনা তার বান্ধবী সুজাতার বিয়েতে যায় এবং গিয়ে দেখে সুজাতা একটি কাঞ্জিবরম শাড়ি পরে আছে। শাড়ি দেখে রচনা সুজাতাকে বলে, সুজাতা, তুই কাঞ্জিবরম শাড়ি পরেছিস? শাড়িটা খুব সুন্দর, কিন্তু আমারও খুব শখ। আমি একদিন এরকম একটা দামি কাঞ্জিবরম শাড়ি পরবো। রচনার কথা শুনে সুজাতার মা দেবিকা দেবী বলেন, আমার মেয়ে শাড়ি দেখে তোর লোভ হচ্ছে না? এই শাড়িটার দাম কত জানিস? তোর মা যদি সারা জীবন লোকের বাড়িতে কাজ করে না, তাও এত দামি শাড়ি কিনতে পারবে না। মা, তুমি এভাবে বলছো কেন? রচনা, তুই মায়ের কথা কিছু মনে করিস না। এই শাড়িটা আমার শাশুড়ি আমার জন্য কিনে পাঠিয়েছে। তোর বিয়ে হলে তোর শাশুড়িও তোকে এরকম একটা দামি শাড়ি কিনে দেবে। হ্যাঁ, ওই শাশুড়িকে কাঞ্জিবরম শাড়ি কিনে দেবে না, একেবারে সোনার তৈরি বেনারসি কিনে দেবে। গরিব ভিখারিদের আবার বড় বড় স্বপ্ন। এই এখন যা, আমার মেয়ের জিনিসের উপরে নজর দিস না। আমি শুনেছি কিছু কিছু মানুষের নজর খুব খারাপ হয়। মা, তুমি চুপ করো না। কেন তখন থেকে বেচারিকে এত কথা শোনাচ্ছ বলো তো? ও তোমায় কি বলেছেটা কি? থাক সুজাতা, আমার জন্য তোকে এই শুভ দিনে কাকিমার সঙ্গে ঝামেলা করতে হবে না। এমনিতেও আমার এখানে ভালো লাগছে না। এবার আমি আসি। এই বলে রচনা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। তাকে এভাবে কাঁদতে দেখে তার মা জিজ্ঞাসা করেন, রচনা, কি হয়েছে মা তোর? তুই এভাবে কাঁদছিস কেন? তুই তো তোর বান্ধবীর বিয়েতে গিয়েছিলিস, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? আমার ওখানে থাকতে ভালো লাগছিল না মা, তাই ফিরে এসেছি। তুমি রান্না করেছো তো? আমি একটু ভাত খাবো, খিদে পাচ্ছে। সে না হয় খাবি, কিন্তু আমাকে বলতো তোর কি হয়েছে? এতদিন ধরে শখ করেছিলিস বান্ধবীর বিয়েতে আনন্দ করবি, সারাদিন থাকবি, হঠাৎ এরকম হলো যে? চুপ করে থাকিস না মা, কি হয়েছে সত্যি কথাটা বল। মা, তুমি তো জানো ছোটবেলা থেকে আমার কাঞ্জিবরম শাড়ি পরার কতই শখ। আজ সুজাতা কাঞ্জিবরম শাড়ি পরেছিল। শাড়িটা খুব সুন্দর, সেজন্যই আমি শুধু ওটার প্রশংসা করেছিলাম আর বলেছিলাম যে আমারও শখ এরকম একটা শাড়ি পরার। আর আমি সেই কথাটা সুজাতার সামনেই বলেছিলাম। তা শুনে মাসিমা আমাকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়েছে মা। ও আচ্ছা, এই কথা। কি করব বল মা, আমরা গরিব অসহায়, তাই বড় লোকেরা ভাবে আমাদের স্বপ্ন দেখাও পাপ, আর তার জন্যই তো তারা আমাদেরকে এত কথা শোনায়। তুই মন খারাপ করিস না মা, উপরওয়ালার ইচ্ছা থাকলে এমনও দিন আসবে যেদিনকে তুই দামি কাঞ্জিবরম শাড়ি পরবি। এভাবেই মিতালি দেবী তার মেয়েকে বোঝায়। রচনা ছোটবেলা থেকেই কাঞ্জিবরম শাড়ি খুবই পছন্দ করত। পেপারে, ম্যাগাজিনে, খাবারের ঠোঁয়ায় যেখানেই কাঞ্জিবরম শাড়ির ছবি দেখত, সেগুলোকে কেটে কেটে জমা করত। তার মা তার এই শখের কথা জানতেন, কিন্তু তার কাছে এত টাকা ছিল না যে তিনি মেয়ের এই শখ আহ্লাদ পূরণ করবেন। কিছুদিন যায়, তারপর মিতালি দেবী একটি ছেলে দেখে রচনার বিয়ে দিয়ে দেন। মিতালি দেবী নিজে গরিব ছিলেন, তাই মেয়ের বিয়েও একটি গরিব বাড়ির ছেলের সঙ্গেই দেন। বিয়ের পর রচনা বেশ সুখে শান্তিতে সংসার করতে থাকে, কারণ তার স্বামী বরুণ এবং শাশুড়ি অনামিকা দেবী তাকে খুবই ভালোবাসত। রচনা নিজের শান্ত স্বভাবের জন্য সবার খুব প্রিয় হয়ে ওঠে। বৌমা, আমি বাজারে যাচ্ছি, তুমি কি সবজি খাবে বলো তো, সেটাই আজ কিনে আনবো। মা, সবাই যেটা খাবে আমিও সেটা খেয়ে নেব, আমার জন্য আলাদা করে কিছু আনতে হবে না। সেটা বললে হয় নাকি? তুমি কি খাও না খাও সেটাও তো আমাদের জানা উচিত। সবসময় আমাদের পছন্দের খাবার রান্না হবে আর সেটাই তোমাকে খেতে হবে এমন তো কোনো কথা নেই বৌমা। মাঝে মাঝে তোমার পছন্দের জিনিসও রান্না হবে, বুঝলে? মা ঠিক বলেছে রচনা, তোমার যখন যেটা খেতে ইচ্ছা করবে আর যেটা পছন্দ হবে সেটা মাকে বলবে। আমাদের বাড়িতে টাকা পয়সা কম হতে পারে, কিন্তু আমাদের যতটা সাধ্য সবার পছন্দের খেয়াল করি এবং রাখার চেষ্টাও করি। বৌমা, তুমি মন খুলে তোমার পছন্দ অপছন্দ বলতে পারো, কোনো রকমের দ্বিধা করবে না। তুমি তোমার মাকে ছেড়ে আমাদের বাড়িতে এসেছো, আমাদের উচিত তোমার সমস্ত ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছাকে সম্মান করা। শাশুড়ি এবং স্বামীর কথা শুনে রচনার চোখে জল চলে আসে এবং সে বলে, মা, আপনারা আমাকে এত ভালোবাসেন, এটাই আমার কাছে অনেক। তাছাড়া আপনি যখন এত করে বলছেন, তাহলে আপনি একটু ঢেঁড়স আর লাউ শাক কিনে আনবেন, আমার এই দুটো সবজি খুব পছন্দের। এই তো, এভাবেই সব কথা বলবে, কোনো কথাতে সংকোচ করবে না মা। এরকমই সুখে শান্তিতে তাদের দিন কাটতে থাকে। গরিব হলেও অনামিকা দেবীর মন খুব সরল ছিল। তিনি তার বৌমাকে নিজের ছেলের মতো সমান ভালোবাসতেন। 2-3 মাস পর একদিন অনামিকা দেবী রচনাকে বলেন, বৌমা, তুমি এখনো তৈরি হওনি? কখন থেকে সেলাইয়ের কাজ করে যাচ্ছ?
এবার এসব তোলো তো, এবার তাড়াতাড়ি নাও। আরে ওদিকে ওদের মিনা বইয়ের স্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। আচ্ছা মা, ওরা কি আমাদের আত্মীয় হয়? না মানে ওরাও তো বড় লোক, তার উপরেও আমাদেরকে নিমন্ত্রণ করেছে, তাই আমি জিজ্ঞাসা করলাম আর কি। না না, সেরকম কোনো আত্মীয় নয়। আসলে ওরা এই পাড়ার সবাইকেই নিমন্ত্রণ করেছে, আর সেই হিসেবে আমরাও ওদের প্রতিবেশী, তাই আমাদেরকেও নিমন্ত্রণ করেছে। চলো না, গিয়ে দেখবে ওখানে কেমন আয়োজন। ওর ছেলের বিয়েটাই আমি গিয়েছিলাম, সে কি রাজকীয় ব্যাপার, খাওয়া দাওয়া সাজানো সব দেখে তো তাক লেগে যাবার খাপ। আচ্ছা তাই নাকি মা? আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। 10 মিনিট পরে রচনা এবং তার শাশুড়ি দুজনে মিলে মিনার স্বাদের অনুষ্ঠানে যায়। অনুষ্ঠানে গিয়ে রচনা দেখে মিনা তার শাশুড়ির দেওয়া দামি কাঞ্জিবরম শাড়ি পরে বসে আছে। রচনা তার সামনে এগিয়ে যায় এবং শাড়ি দেখে খুবই প্রশংসা করে আর বলে, আরে দিদি, তোমার শাড়িটা কাঞ্জিবরম খুব সুন্দর হয়েছে। এটা তো দেখে মনে হচ্ছে অনেক দামি, তোমাকে এত সুন্দর লাগছে কি বলবো। এই বলে রচনা শাড়িটিতে হাত দেয়। ঠিক তখনই মিনা তার হাত জোরে ঝটকা দিয়ে সরিয়ে দেয় আর বলে, এই কি হচ্ছে নাকি? তুমি এভাবে আমার শাড়িতে হাত দিচ্ছ কেন গো? হাত ধোয়া আছে কিনা নোংরা আছে কিনা সেসব জানা নেই, আরে এভাবে আমার দামি শাড়িতে হাত দিচ্ছ? তোমাদের মতো গরিব ভিখিরিদেরকে না আমার ডাকাটাই ভুল হয়েছে। আমার শাশুড়িকে কত করে বারণ করলাম যে এসব মানুষদেরকে ডাকবেন না, কিন্তু উনি তো আমার কথাই শুনলেন না। মাথায় একেবারে ভূত চেপেছে, প্রতিবেশীদেরকে না নিয়ে অনুষ্ঠান করবেন না। আরে প্রতিবেশীদের অবস্থা দেখো না, যেন কোথা থেকে উঠে এসেছে একেবারে। মিনার কথা শুনে রচনার চোখে জল চলে আসে। তার শাশুড়ি এসব দেখে তাকে নিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে আর বলে, বৌমা, তুমি কষ্ট পেও না, ওরকম মাঝে মধ্যে একটু আধটু আমাদেরকে শুনতে হয়। তুমি মন খারাপ করো না, আজ বরণ এলে আমি ওকে বলবো বাইরে থেকে খাবার কিনে আনতে, আমরা ভালো কিছু খাবো। আরে আরে মা, আমি মন খারাপ করিনি, এসব জিনিস আমার অভ্যেস আছে। আমি বলছিলাম চলুন না আজ আমরা দুজন একটু বাজার থেকে ঘুরে আসি, ঘোরাও হবে আর টুকিটাকি জিনিসপত্রও কেনা হবে। তেল নুন সবই তো শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বৌমা, তাই চলো। আমার চপ্পলটাও ছিঁড়ে গেছে, ওটাও সেলাই করতে হবে। অনামিকা দেবী এবং রচনা বাজারে যায়। সেখানে রচনা একটি শাড়ির দোকান দেখতে পায়। রচনা দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে। তাকে দেখে দোকানদার বলে, আরে আরে দিদি, এদিকে আসুন আসুন, কি লাগবে বলুন, এখানে সব রকমের শাড়ি পাওয়া যায়, কি চাই বলুন। বলছি দাদা, এই কাঞ্জিবরম শাড়িগুলোর দাম কত? এই শাড়িগুলো কোনটা পছন্দ বলুন, আমি ঠিকঠাক করে দাম করে দিচ্ছি। এখানে 10,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। সবাই সত্যি কথাই বলে, আমাদের মতো গরিবদের এত বড় স্বপ্ন দেখা উচিত নয়, যেখানে সব থেকে কম দামি কাঞ্জিবরম শাড়ি কেনারও ক্ষমতা আমাদের নেই। শুধু শুধু এসব স্বপ্ন দেখে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। এরপর রচনা মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে পড়ে। অনামিকা দেবী সবটাই লক্ষ্য করেন এবং মনে মনে বলেন, আচ্ছা তাহলে এই ব্যাপার। আমার বৌমার কাঞ্জিবরম শাড়ি পরার খুব শখ, কিন্তু সে তো কখনোই এ কথা মুখে আনবে না। আশেপাশে শাশুড়িরা তাদের বৌমাকে কত দামি দামি জিনিস উপহার দেয়। রচনা এই বাড়িতে আসার পর থেকে আমি ওকে একটা কাঁচের চুড়ি পর্যন্ত কিনে দিইনি, কিন্তু কাঞ্জিবরম শাড়ি কেনার সামর্থ্য তো আমার নেই। এসব চিন্তা করতে করতে তারা বাজার করে বাড়ি ফিরে আসে। কয়েকদিন পর রচনা একদিনের জন্য তার মায়ের কাছে যায়। এদিকে বরুণ তার একটি বোকা ভাড়ে টাকা ভরছিল। 100, 200, 300 বা 350 না, এখনো 750 টাকা ভরতে হবে। আরে বাবা, তুই বোকা ভাড়ে টাকা ভরছিস কেন? আর কি হিসাব করছিস তুই? মা, আসলে আর কয়েক মাস পরেই রচনার জন্মদিন। বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম ওর জন্মদিন, তাই জন্য ভাবছিলাম ওকে কিছু একটা উপহার দেবো। তাই নাকি? তাহলে আমাকেও তো কিছু না কিছু কিনে একটা উপহার দিতে হবে, কিন্তু আমার কাছে তো উপহার দেওয়ার মতো টাকা নেই। আমি তো উপহার দিচ্ছি, তোমাকে আর আলাদা করে কিছু করতে হবে না, তুমি শুধু তোমার আশীর্বাদ দিও, তাতেই হবে। বরুণের কথা শুনে অনামিকা দেবী চুপ করে যায়, কিন্তু তার মনে মনে একটা চিন্তা আসে। বৌমার কাঞ্জিবরম শাড়ি পরার খুব ইচ্ছে, আমি যদি ওকে একটা কাঞ্জিবরম শাড়ি কিনে দিতে পারতাম। দোকানদার বলেছিল একটা শাড়ি 10,000 টাকা থেকে শুরু, তাহলে আমাকে এই কয়েক মাসের মধ্যে 10,000 টাকা জমা করতে হবে। এইসব চিন্তা ভাবনা করে অনামিকা দেবী তার এলাকা থেকে দূরে কয়েকটি বাড়িতে কাজ নেয়। সকাল থেকে অনামিকা দেবী বাড়ি থেকে বেরিয়ে যেত এবং দুপুর হলে ফিরে আসতো। রচনা এসব দেখে বলে, আচ্ছা মা, আপনি প্রত্যেকদিন সকাল থেকে দুপুর অবধি কোথায় থাকেন? আরে বৌমা, বরুণের একার উপরে অনেক চাপ হয়ে যাচ্ছে, তাই আমি কয়েকটা বাড়িতে কাজ ধরেছি, এতে করে ভবিষ্যতের জন্য কিছু টাকা জমা করতে পারবো।
কয়েকদিন পর অনামিকা দেবী সন্ধ্যাবেলা পকোড়া তৈরি করে বিক্রি করতে যাওয়া শুরু করে। যা দেখে রচনা বলে, মা, আপনি সারাদিন লোকের বাড়িতে কাজ করছেন, আবার সন্ধ্যাবেলা এসব পকোড়া বিক্রি করছেন, এতে তো আপনার শরীর অসুস্থ হয়ে যাবে। বলুন, আপনার একটু রেস্টের দরকার। আরে বাবা, বসে বসে পকোড়া বিক্রি করতে কি এত এমন পরিশ্রম হয় বলো তো? আমি তো আর বেশি বিক্রি করি না, ওই অল্প যেটুকু হয়, হাত খরচটা তো উঠবে। পকোড়া বিক্রি করে বাড়ি ফেরার সময় অনামিকা দেবী দেখেন রাস্তায় ধারে ধারে ফুল গাছ লাগানো রয়েছে এবং তাতে অনেক ফুল ফুটে আছে। সেই ফুলগুলো ফুটতো এবং ঝরে ঝরে পড়ে নষ্ট হতো। অনামিকা দেবী ফেরার সময় সেই সব ফুল তুলে বাড়ি নিয়ে আসতেন এবং রাত্রিবেলা মালা গেঁথে রাখতেন। পরের দিন ভোর ভোর সেই মালা বাজারে বিক্রি করতেন। এভাবেই তিনি একটার পর একটা কাজ শুরু করেন। ভোরবেলা মালা বিক্রি করা, তারপর লোকের বাড়িতে গিয়ে কাজ করা, 11টা-12টায় বাড়ি ফিরে এসে স্নান করে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাবেলায় পকোড়া বিক্রি করা। 1 মাসের মধ্যে তিনি বেশ কিছু টাকা জমিয়ে ফেলেন এবং বলেন, এখানে তো মাত্র 4,500 টাকা জমা হয়েছে, আমাকে এখনো অনেক টাকা জমা করতে হবে। এমনিতেও আমি দুপুরের পর থেকে সন্ধ্যার আগে পর্যন্ত ফ্রি থাকি, ওই সময় আমার কোনো তেমন কিছু কাজ দেখতে হবে, যাতে ওই সময়টা আমি কিছু একটা টাকা রোজগার করতে পারি। এইসব চিন্তা ভাবনা করে অনামিকা দেবী একটি ফ্যাক্টরিতে যায় এবং সেখানে পুতুল তৈরি করার কাজে লেগে পড়ে। ভোর থেকে রাত পর্যন্ত অনামিকা দেবী কাজ করতেন এবং ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন। এইসব দেখে রচনা একদিন তাকে বলে, মা, আজকাল আপনি কিন্তু খুব বেশি পরিশ্রম করছেন, আপনার এত বেশি পরিশ্রম করার কোনো দরকার নেই। এমনিতেও আপনার ছেলে যখন একা রোজগার করতো তখন আমাদের সংসার তো ভালোই চলে যেত, তাহলে কেন শুধু শুধু আপনি এই বয়সে এত চাপ নিচ্ছেন বলুন তো? বৌমা, আমি আর মাত্র 2 মাস কাজ করি, তারপর এত কাজ করব না, যেটুকু ভালো লাগবে সেটুকুই করব। আসলে রচনা শাশুড়ির উদ্দেশ্য জানতো না, তাই সে তাকে আর কিছু বলে না। দেখতে দেখতে 3 মাস কেটে যায় এবং রচনার জন্মদিন চলে আসে। রাত্রিবেলা যখন রচনা ঘুমাচ্ছিল তখন অনামিকা দেবী এবং বরুণ সারা বাড়িটিকে সুন্দর করে সাজায়। বরুণ একটি কেক কিনে এনেছিল, সেটি সামনে রেখে রচনাকে ঘুম থেকে তোলে এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এসব দেখে রচনা খুবই খুশি হয়ে যায় আর বলে, আরে তোমরা আমার জন্য এত কিছু করেছো, আজকে যে আমার জন্মদিন, আমি তো সেটা ভুলেই গিয়েছিলাম। এই নাও বৌমা, এটা তোমার জন্য, খুলে দেখো তো কেমন হয়েছে। শাড়ির প্যাকেট খুলে রচনা একেবারে অবাক হয়ে যায় এবং সে আনন্দে চিৎকার করে বলে, আরে এটা তো কাঞ্জিবরম শাড়ি, এত সুন্দর দামি শাড়ি আমার জন্য মা। আচ্ছা মা, তার মানে আপনি এতদিন ধরে এই শাড়িটা কেনার জন্য এত পরিশ্রম করছিলেন? সত্যি আপনি তো আমাকে আমার মায়ের থেকেও বেশি ভালোবাসেন। আমাকে ক্ষমা করে দিন মা, আমার জন্য আপনাদেরকে এত কষ্ট করতে হয়েছে। আজকের দিনে এসব কোনো কথা নয় বৌমা, এবার যাও শাড়িটা পরে এসো, কেক কাটবে তো। এরপর রচনা শাড়ি পরে আসে এবং তারা কেক কাটে ও আনন্দ করে। এভাবেই রচনার ছোটবেলাকার স্বপ্ন সার্থক হয় এবং তারা সুখে শান্তিতে বসবাস করে। গৌরীপুর গ্রামে গর্ভবতী সুমিতা তার স্বামী অজয় এবং 3 মেয়ে রিয়া, রত্না এবং ঋতুর সঙ্গে বাস করত। অজয় একজন মাতাল ছিল এবং তার শুধুমাত্র একটাই কাজ ছিল, তা হলো সুমিতার উপার্জন করা টাকা দিয়ে মদ্যপান করা। সুমিতা জমিদার বাড়িতে বাড়ির কাজকাম করত এবং তারই সঙ্গে সঙ্গে জমিদার বাবু শখের বাগান পরিচর্যার কাজও করত। তা থেকে যা উপার্জন করত তাই দিয়ে সুমিতা অজয়ের মদের খরচ জুগিয়ে খুব কষ্টের সঙ্গেই দিন যাপন করত। এমনই একদিন সুমিতা হাতে ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হলে তাকে দেখে অজয় বলে, এই তুই এত সকাল সকাল কোথায় যাচ্ছিস রে? দেখে তো মনে হচ্ছে বাজারে যাচ্ছিস। হ্যাঁ, বাজারে যাচ্ছি, ঘরে একটুও বাজার নেই, আজ বাজারে না গেলে আমাদেরকে শুকিয়ে থাকতে হবে। বাজার করে যদি সব টাকা শেষ করে দেয় তাহলে আমার মদের কি হবে? আমি খাবার না খেয়েও একদিন থাকতে পারবো, কিন্তু মদ ছাড়া না। না এই, আমি অত শত বুঝি না, আগে আমায় টাকা দে, তারপর কোথায় যাবি যা। দেখো, আজ দয়া করে আমার কাছ থেকে নিও না, আজ মাসের শেষ, আমার কাছে এই সামান্য কয়েকটা টাকাই পড়ে আছে। কি হলো, তোকে যেটা বললাম তুই শুনতে পাসনি নাকি? তা আগে আমার মদের টাকাটা দে, তারপরে কোন চুলোয় যাস যাবি। এখন আবার দেখছি আমার মুখের উপর কথা বলতে শিখে গেছে। এই বলে অজয় জোর করে সুমিতার হাত থেকে টাকা নিয়ে মদের দোকানে চলে যায়
এটা দেখেও তাদের বাড়ির পরিস্থিতির কথা ভেবে সুমিতার মন খারাপ হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এখন সুমিতা অজয়ের বদঅভ্যাস থেকে সতর্ক হয়ে গিয়েছিল, তাই সে আগে থেকেই কিছু টাকা অন্য জায়গায় সরিয়ে রাখত। এমনই একদিন সন্ধ্যায় অজয় মাতাল অবস্থায় বাড়ি ফিরে, আজকাল দেখছি মদেতেও ভেজাল, যতই খাই নেশাই হতে চায় না। এই সুমিতা, আমায় আরো কিছু টাকা দে তো। বাবা তুমি ওখানে বসো। ও তুই রিয়া, সরি। তা তোর মা কোথায় গিয়েছে রে? আমি বলছি, আসলে মা এখনো কাজ থেকে বাড়ি ফেরেনি। কি, এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি? এখন কি তাহলে বাইরে আনন্দ ফুর্তি করছে নাকি? দাঁড়া, আজ বাড়ি ফিরুক, মেরে মেরে ওর হাড় না আমি গুঁড়ো করে দিতে পারি, তাহলে কি বলেছি। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সুমিতা সেখানে আসে। তখন অজয় সুমিতাকে দেখে খুব রেগে যায় ও সে বলে, এই তুই এত রাত পর্যন্ত কার সঙ্গে ঘুরছিলিস আগে বল। কেন তুমি জানো না আমি কাজে গিয়েছিলাম? আর আজ জমিদার বাবুর বাড়িতে অনুষ্ঠান ছিল, তাই কাজ মিটিয়ে বাড়ি ফিরতে দেরি হয়ে গিয়েছে। অনেক কাজ করলে তবেই বেশি বেশি টাকা পাওয়া যায়, এমনি এমনি তোমার মদের টাকা আসে না, বুঝেছো? তোর এত বড় সাহস হয়ে গেছে যে তুই আমার মুখের উপরে কথা বলছিস? দাঁড়া, তবে তোর হচ্ছে। এই বলে অজয় গর্ভবতী সুমিতাকে খুব মারধর করতে থাকে। আর তখন সুমিতা নির্বাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেতে থাকে। সুমিতা প্রথম থেকে এরকমই ছিল, তার হাজার কষ্ট হলেও সে কাউকে কিছু বলতো না। কয়েক বছর আগে সুমিতার সঙ্গে অজয়ের বিয়ে হয়েছিল, তখন সবকিছু ঠিকঠাকই ছিল। অজয় নিজের একটা ছোট জমিতে চাষ করত এবং তারা সুখে শান্তিতেই বাস করত। কিন্তু যখন সুমিতা কন্যা সন্তানের জন্ম দেয় তখন থেকেই তাদের সংসারে ঝামেলা শুরু হয়। হ্যাঁ রে, আমি তোকে কত করে বললাম যে আমার পুত্র সন্তান চাই, আর তুই কিনা শেষে কন্যা সন্তানেরই জন্ম দিলি। এটা তো কোনো গাছের ফল নয় বলো যে আমি ইচ্ছে মতো পেড়ে নেব। এখন যদি আবার বিয়ে হয় সেখানে আমি কি করব? আমি অত শত কথা শুনতে চাই না, বুঝেছিস? আমার পুত্র সন্তান চাই মানে পুত্র সন্তানই চাই। তাই এবারে হয়নি তো কি হয়েছে, পরের বারে হবে। প্রয়োজনে আমি আরও 10টা বাচ্চা নেব। অজয়কে পুত্র সন্তান দেওয়ার আশায় সুমিতা দ্বিতীয়বার আবারও গর্ভবতী হয়, কিন্তু তখনও কন্যা সন্তান হয়। এভাবে এক এক করে 3টি মেয়ে হয়ে যায়, যার পর থেকে অজয় সংসারের হাল ছেড়ে দিয়ে মদ্যপান করতে শুরু করে। আর এভাবেই তার মেয়েদের জন্য জীবনে দুঃখের আগমন ঘটে। সেদিন রাতে সুমিতা নির্জনে বসে এসবই মনে মনে করছিল আর কাঁদছিল। ঠিক তখনই সুমিতার প্রসব যন্ত্রণা শুরু হয়। ও মা গো, কি গো শুনছো? আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে প্রসব যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। কি গো, ওঠো না। সুমিতা শত চেষ্টা করেও সেদিন অজয়কে ঘুম থেকে জাগাতে পারে না। তখন সুমিতা বাইরে এসে তার 3 মেয়ে রিয়া, রত্না এবং ঋতুকে ঘুম থেকে তোলে এবং বলে, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে, না তো আমি মরেই যাব। তোরা আশপাশ থেকে বড়দেরকে ডেকে নিয়ে আয়, এক্ষুনি যা। এটা শোনার পর সুমিতার মেয়েরা গিয়ে গ্রামের কয়েকজনকে সেখানে ডেকে নিয়ে আসে। সকলের সহযোগিতায় সুমিতাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সুমিতা তখন আবারও একটি কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু এবারে অজয় জানতেও পারল না যে তার আবারও কন্যা সন্তান হয়েছে, কারণ সেদিন রাতে অজয় মারা যায়। এভাবেই 2 দিন কেটে যায়। 2 দিনের পর সুমিতা জমিদার বাড়িতে কাজে যায়। এরপর সুমিতা জমিদারের স্ত্রী ভবানী দেবীকে বলে, দিদিমণি, 2 দিন শরীরটা খুব খারাপ ছিল, তাই আসতে পারেনি। আর আপনারা তো সবই শুনেছেন। হ্যাঁ, সবই শুনেছি, কিন্তু এখন থেকে আমি অন্য কাজের মেয়ে রেখেছি, তোকে আর কাল থেকে আসতে হবে না। দিদিমণি, দয়া করে আমায় তাড়িয়ে দেবেন না, নয়তো আমার এই ছোট ছোট 4 বাচ্চাকে নিয়ে পথে বসতে হবে। এতে আমার কিছু করার নেই, এত ছোট বাচ্চাকে নিয়ে কাজ করবি কি করে? সারাদিন 10 বার বাচ্চা কাঁদবে আর 10 বার বাচ্চাকে খাওয়াতে গিয়ে তো সময় চলে যাবে, এতে কোনো কাজই হবে না। তুই বরং অন্য কোথাও কাজ দেখে নে। আর হ্যাঁ, যাওয়ার সময় তোর আগের মাসের বাকি মাইনেটা নিয়ে যাবি।
এরপর সুমিতা টাকাটি নিয়ে বাড়ি ফিরে আসে এবং সে চুপ করে মেঝের উপরে বসে থাকে। ঠিক সেই সময় রিয়া সেখানে আসে ও সে বলে, তোমার কি হয়েছে মা? এভাবে মেঝেতে বসে আছো কেন? আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে রে মা। জানি না এখন তোদের জন্য আমি কিভাবে খাবার জোগাড় করব। আমাদের কাছে তো কিছুই নেই, শুধু এই মাটির বাড়ি আর তোর বাবার ওই চাষের জমি ছাড়া। চাষের জমিটার কথা বলতেই সুমিতার মাথায় একটা বুদ্ধি আসে। এরপর সে মনে মনে ভাবে, আচ্ছা আমি তো ওই জমিতে চাষ করতে পারি যেখানে আমি জমিদার বাবুর ফুলের বাগানের পরিচর্যা করতাম। হ্যাঁ, আমি বরং ফুলেরই চাষ করব। এসব ব্যাপারে আমার ভালোই অভিজ্ঞতা আছে। এরপর সুমিতা তার কাছে থাকা টাকা দিয়ে বাজার থেকে বিভিন্ন রকমের ফুলের বীজ কিনে আনে এবং চাষ করে এবং কয়েক মাসের মধ্যেই সেখানে বিভিন্ন রঙের ফুলে ভরে ওঠে। তখন সুমিতা সেই ফুল দিয়ে মালা গেঁথে বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে এবং সে ধীরে ধীরে গ্রামের বিভিন্ন অনুষ্ঠান, পূজা, বিয়েবাড়িতে ফুল সরবরাহ করতে থাকে। এভাবেই সুমিতা আরও বেশি লাভবান হতে থাকে এবং এখন তার সংসারের অভাব অনটন বলে কিছুই থাকে না। এভাবেই সে তার 4 মেয়েকে নিয়ে হাসি খুশিতে বসবাস করতে শুরু করে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর প্রতিদিন আমাদের নতুন নতুন গল্প দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।